বিতর্কিত উপদেষ্টারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী জনশক্তি পার্টির আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, সরকারের যেসব উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন উঠছে তাদের সরকারের পদ থেকে সরিয়ে দিতে হবে। অন্যথায় সব প্রচেষ্টা সত্ত্বেও এই সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ হবে। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন আয়োজন করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করতে গিয়ে গত 17 বছর বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে। দেশে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন বিএনপির এই নেতা। জানান, একটি দল এখনও দাবি আদায়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে এমন হলে গত 14 মাসে এত আলোচনার প্রয়োজন ছিল না। দ্বিমত থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি। অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যারা দেশ পরিচালনা করছেন তাদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন উঠে, তারা যদি প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জামায়াত নেতা নিজামী, মীর কাশেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারের নামে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে আওয়ামী লীগ। এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, হত্যাকারীদের বিচার হতে হবে দেশের প্রচলিত আইনে। সকালে রাজধানী শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দৈনিক নয়া দিগন্তের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশার মানুষ। এ সময় বিএনপির মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বিএনপির আরেক নেতা বলেন, আদর্শিক পার্থক্য থাকলেও ফ্যাসিস্টের প্রত্যাবর্তন ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজামী সাহেব, আবদুজ্জামান সাহেব, কাশেমী সাহেব এই পত্রিকার যে প্রকাশ ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। নিজেদের মধ্যে আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, মিথ্যা মামলায় মীর কাশেম আলী সহ জামায়াতের অনেক নেতাকে হত্যা করা হয়েছে। সেসব হত্যাকারীদের বিচার হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মীর কাশেম আলীকে তারা বিনা অপরাধে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা মামলায় আনা হয়েছিল, প্রত্যেকটি মামলার প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ হচ্ছে মিথ্যা, একটার সাথে তার সত্যের কোনো সম্পর্ক নেই। এই বয়সে তাকে নিষ্ঠুরভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে যেমন স্মরণ করি, আল্লাহ তাআলা তাকে অন্যায়ভাবে হত্যা যারা করেছে, দেশের আইনে তার এবং তাদের সঠিক বিচার হোক। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন রাজনীতিবিদেরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে বের হতে পেরেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, পুরো দেশকেই গুম করেছিল ফ্যাসিবাদী শাসকরা। এ সময় গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শনিবার রাজধানীতে মীর আহমদ বিন কাশেমের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। গুমের শিকার হয়ে ৮ বছর বন্দী থাকা বিভীষিকাময় দিনের স্মৃতি নিজের লেখা বইতে তুলে ধরেছেন মীর আহমেদ বিন কাশেম। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে আয়োজন করা হয় আয়নাঘরের সাক্ষী গুম জীবনের ৮ বছর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের। গুম খুনের সাথে জড়িত শীর্ষ সেনা কর্মকর্তাদের বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন ভিপি সাদেক কায়েম। এই জন্য অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। এই কিলার জেনারেলদেরকে তাদেরকে এসি প্রিজন বের করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে যেখানে রাখা হচ্ছে সেখানে তাদেরকে এসির ব্যবস্থা করা হচ্ছে। এটা পুরো জাতির জন্য লজ্জা। জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ধরনের এই খুনি জেনারেলদের এই অবস্থা আমরা দেখতে চাই না। এই সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগামীতে দেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ কিন্তু পরাজিত হলেও বারে বারে ফিরে আসার চেষ্টা করে।
আমরা যেন তা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে, আমাদের মধ্যে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু সবাই একত্রিত হয়ে যেন ফ্যাসিবাদের প্রতিহত করার কাজটা জারি রাখতে পারি। গুমের শিকার ভুক্তভোগী পরিবারের পাশে থাকার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মীর আহমেদ বিন কাসেম। ভবিষ্যতে সরকারকে মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একজন মানুষের অধিকার, সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক, সে যতই ক্ষমতাশীল দল হোক, সে যতই অধপত্যবাদী শক্তি হোক, আমার দেশের মানুষের অধিকার কেউ কোনোদিন নিতে পারবে না। এমন দেশ গড়ার কাজে আমরা আসুন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি। জামাত নেতা ও ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেমকে 2016 সালের 10 আগস্ট রাজধানীতে নিজের বাসা থেকে তুলে নেওয়া হয়। পরে 2024 সালে শেখ হাসিনা পতনের পরদিন মুক্তি পান তিনি। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি জোটের প্রার্থী হয়ে ঢাকা ৮ আসনে প্রার্থী হতে চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ নিয়ে বিএনপির সাথে আলোচনা অনেকটাই এগিয়েছে বলেও জানান তিনি। তবে ভোট করতে চান প্রতীক কোদালে। তিনি জানান এ পর্যন্ত 138টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে তাঁর দল। ৮ আগস্ট 2022 গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ। 7 সংগঠনের এই জোটের অন্যতম শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সংসদ নির্বাচনে যাদের দলীয় প্রতীক কোদাল, এই প্রতীকে 2008 ও 2018 সালের নির্বাচনে অংশ নেয় দলটি। স্বৈরাচার পতন আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সবসময় রাজপথে থাকা দলটি জুলাই আন্দোলনেও ছিল সক্রিয়। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ভোটের মাঠে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চূড়ান্ত করেছে 138টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা। গণতন্ত্র মঞ্চগতভাবে আমরা প্রথম যে তালিকাটা প্রকাশ করেছি সেখানে 138 জনের নাম আমরা বলেছি। তবে বিএনপির সঙ্গে যখন আমরা আলোচনা করব বা অন্যান্য দলের সাথে, তখন নিশ্চয়ই তালিকাটা নিশ্চয়ই এত দীর্ঘ হবে না। এই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিতে চান দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। বিএনপির সঙ্গে সমঝোতা হলে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা 8 আসনে প্রার্থী হতে চান তিনি। গণতন্ত্র মঞ্চের যে নির্বাচন প্রার্থীদের তালিকা, সেখানেও আমার নামটা ঢাকা 8 আসনে গণতন্ত্র মঞ্চের দিক থেকেও ঘোষণা করা হয়েছে। এটা আমাদের বিএনপির সহ যুগপথের সকল শরিকদের, তারাও সবাই মোটামুটি জানেন। এখন বাকিটা নির্ভর করবে গণতন্ত্র মঞ্চ, বিএনপি বা সবার সাথে আলাপ আলোচনা করে তারপরে এটাকে যাওয়ার জন্য। ফলে আমার জন্য প্রার্থী হিসেবে এটা একেবারেই নতুন অভিজ্ঞতা। 2026-এর নির্বাচনের মধ্য দিয়ে দেশ নতুন রাজনীতির পথে হাঁটবে বলে আশা করেন সাইফুল হক। জাতীয় নির্বাচন এবং গণভোটও আশা করি একই দিনে হবে। আমরা একটা এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ তার একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও পরিধি জাতির কাছে পেশ করার পর তা দেখে সন্তোষজনক হলেই কেবল এতে স্বাক্ষর করবে এনসিপি। দুপুরে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের একথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নে একটি আদেশ তৈরি করেছে। এটা একটা অগ্রগতি হলেও এর মূল বক্তব্য না জেনে মন্তব্য করবে না তার দল। 8 মাসের আলোচনা শেষে 25টি দল সই করলেও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া খোলাসা না করায় সই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার দলটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনে আসেন। সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেই আসেন তারা। আলোচনা শেষে আখতার জানান, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও পরিধি না জেনে সই করবে না এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন। জুলাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনার পরেও একটি দল এর অস্তিত্ব মুছে দিতে চায়, এমন অভিযোগ করেন আখতার হোসেন। বলেন, আরেক দল চায় সনদ ভেস্তে যাক। এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, আরেকটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে। এমতো অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নই কেবলমাত্র এই সংকট থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে পারে।
সর্বসম্মতভাবে সনদ বাস্তবায়ন হলে এতে আর নোট অব ডিসেন্টের কার্যকারিতা থাকবে না বলেও দাবি আক্তার হোসেনের। কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকেই বাস্তবায়ন করতে হবে, সেখানে নোট অফ ডিসেন্টের আর কোনো কার্যকারিতা থাকবে না, এটাই নোট অফ ডিসেন্টের অর্থ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে কিশোরগঞ্জে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণীর আয়োজন করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন। বলেন, প্রতিযোগিতার এই যুগে শিক্ষার্থীদের যথাযথভাবে শিক্ষিত হতে হবে, ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, মেধা বিকাশের জন্য চাই সঠিক পরিচর্যা। এজন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, শিক্ষার উন্নয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচিতে বিস্তারিত পরিকল্পনা রাখা হয়েছে। রাষ্ট্রের উন্নয়নের জন্য শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারেক রহমান। ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। গত ১৫ মাস ধরে যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা স্থাপত্য গড়ে তোলা হয়েছে তা ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বলেন, ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, আর ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে র্যালির উদ্বোধন শেষে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা পরিহার করা উচিত। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উত্তর গেট বেগম খালেদা জিয়া হলের পাশ থেকে শুরু হয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয়। এবং কসম সিনাই উপত্যকার নির্ভবতী ভারত করার জন্য এবং দুষ্কৃতিকারীদের নিষেধাজ্ঞার ২২ দিন পর আজ মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা, জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত তারা। মাছঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। ২২ দিন নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা। ২৫ অক্টোবর মধ্যরাত থেকে শেষ হচ্ছে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরতে সব প্রস্তুতি শেষ করেছে চাঁদপুরের জেলেরা। মাছ ঘাটগুলোতেও বেড়েছে ব্যস্ততা। মাছ শিকারের জন্য প্রস্তুতি নিয়েছেন লক্ষ্মীপুরের জেলেরা। তবে অভিযানের সময় অনেক জেলে সরকারের বরাদ্দ করা চাল পাননি বলে অভিযোগ করেন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধশতাধিক জেলেকে জেল জরিমানা করা হয়। যাগো কানে কানে গিরিস্তে আছে তারা পায়, কিন্তু আমরা যারা জেলে যারা কষ্ট করে খাই তারা অভাবী রয়ে গেছে। সরকারের জেলের যে ক্ষতিপূরণ দেয় এটি কোনো জেলে পায় না, এটি সাধারণ যারা নেতৃত্ব দেয় এরা বাগুরিয়া এরা খায়ালে। নৌকা, জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত শরীয়তপুরের ২৬,০০০ জেলে। অভিযান শেষে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা তাদের। ২২ দিন সরকার অভিযান দিছে, আমরা নদীতে নামিনি। জাল এবং কি নৌকা আমরা ঠিক করতেছি, আশা করা যায় অনেক মাছ আমরা অভিযানের পর পাবো। নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকার করতে দেয়া হয়নি, তাই এবার রেকর্ড পরিমাণে ইলিশ উৎপাদনের আশা করছে জেলা মৎস্য বিভাগ। অ্যাবাউট 50% ইলিশে ডিম ছেড়েছে। তো এবারও আমরা প্রত্যাশা করছি, যেহেতু গতবারের সাথে মিলিয়েই এবার আমাদের আশ্বিনে বড় পূর্ণিমা থেকে মা ইলিশ কার্যক্রম শুরু হয়েছে। হয়তো আমরা 50% বা হয়তো তার কিছু 2% বা 5% প্লাস মাইনাস আমরা স্পেন্ট ইলিশ পাবো, এবং ইলিশের ডিম ছাড়ার হারটা এরকমই হবে আশা করি। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবারও সাগর ও নদীতে মাছ ধরতে নামবেন বরগুনা, কুয়াকাটার জেলেরা। তবে সমুদ্রের জেলেদের মধ্যে রয়েছে জলদস্যু হামলার আশঙ্কা। তোলে কিন্তু সব মাছ ছোট মাছ মারিয়ে লাই, আমরা এনবি মাছ উৎপাদন বাড়াম আর হেরা এনবি কমাইবে সাগরে যাবে। নিষেধাজ্ঞার সময় জেলেদের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেয় মৎস্য বিভাগ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলকে প্রাধান্য দিলেন ক্রীড়া উপদেষ্টা। জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নয়, বাংলাদেশ আফগানিস্তান ফিফা প্রীতি ম্যাচ হবে বলে জানিয়েছেন তিনি। আসরের মাঝপথে নতুন ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন কঠিন হবে বলছে আর্চারি ফেডারেশন।
সেমিফাইনাল পর্যন্ত জাতীয় স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে পাওয়ার অনুরোধ তাদের। নতুন করে সংস্কার হওয়ার পর জাতীয় স্টেডিয়ামই দেশের ফেডারেশনগুলোর আকর্ষণের কেন্দ্রে। যে কোনো আঞ্চলিক ও আন্তর্জাতিক আসর এখানেই আয়োজনের ইচ্ছে থাকে ফেডারেশনগুলোর। এশিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে ফেব্রুয়ারি মাসেই জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অনুমতি নিয়ে রেখেছিল আর্চারি ফেডারেশন। ৮ থেকে ১৪ নভেম্বর হবে আসর। তবে বিপত্তি বাধায় বাংলাদেশ আফগানিস্তান ফিফা প্রীতি ম্যাচ, সেটা আবার ১৩ নভেম্বর আর্চারির আসরের মাঝপথে। ভেন্যু নিয়ে যখন দুই ফেডারেশনের এমন অবস্থান, তখন ক্রীড়া উপদেষ্টা দিলেন স্পষ্ট বার্তা, জাতীয় স্টেডিয়ামে প্রাধান্য পাবে ফুটবল। বললেন ফিফা প্রীতি ম্যাচই হবে এখানে। আর্চারি চ্যাম্পিয়নশিপটা আমরা আর্মি স্টেডিয়াম অথবা কমলাপুর স্টেডিয়ামে করার পরিকল্পনা করছি। বেস্ট হতো আমি যেটা বললাম এখানেই করাটা, কিন্তু এখানে আমরা পারছি না, কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি। ক্রীড়া উপদেষ্টার এমন ঘোষণার পর বিপত্তি বাড়ল আর্চারি ফেডারেশনের। নতুন ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন তাদের জন্য চ্যালেঞ্জিং। 12 নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজনের অনুমতি চান তারা। ওয়ার্ল্ডের সাথে কথা বলতে হবে, ওয়ার্ল্ডের সাথে কনফার্মেশন নিতে হবে। এগুলি উইল ট্রাই আওয়ার বেস্ট এই শর্ট পিরিয়ডের মধ্যে আমরা শেষ করতে হবে। কারণ আপনারা জানেন যে 400 জন যে গেস্ট আমাদের বাংলাদেশে আসতেছে, তারা সবাই কিন্তু টিকিট কেটে ফেলছে। তা আমাদের হোটেলের বুকিং দিয়েছে, আমরা পেমেন্ট এভরিথিং কমপ্লিট। আই ক্যানট চেঞ্জ ইট। সেমিফাইনাল পর্যন্ত আমাদের অনুমতি দিলে আমরা উভয় পক্ষের, আমরা ফুটবল ফেডারেশনের সুবিধা হলো, আমাদের সুবিধা। আমরা কোনো বিতর্কে যেতে চাই। আমরা অনুরোধ করতে চাই যে আমাদের 12 তারিখ পর্যন্ত জাতীয় স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হোক। যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন করতে হয়, তাহলে পরবর্তী কোনো আসর আয়োজনে নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা থাকবে। এখন এই মুহূর্তে আমরা ডেটও চেঞ্জ করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। এখন একটা জরিমানা পেনাল্টিও হতে পারে, এটা ওয়ার্ল্ডের টেরিয়ান। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, ইরান একবার এই কাজ করছিল, এখন পর্যন্ত তারা কোনো ভেন্যু পায়নি, হোস্ট হতে পারেনি। জাতীয় স্টেডিয়ামে না হলে বিকল্প হিসেবে কমলাপুর কিংবা আর্মি স্টেডিয়ামে হতে পারে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট। অন্যদিকে দ্বীপ জেলা ভোলা থেকে আনা সম্ভব প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট। শিগগিরই ৫ কূপ খননে বাড়তে পারে আরও গ্যাসের সক্ষমতা। ভোলার এই গ্যাস দ্রুত ঢাকায় আনতে এলএনজিতে রূপান্তরের চেষ্টা করছে পেট্রোবাংলা। সংস্থাটি বলছে ওই এলাকায় কমপক্ষে ২ TCF মজুত নিশ্চিত হলে গ্যাস পাইপলাইন স্থাপনে জোর দেয়া হবে। দ্বীপ জেলা ভোলায় খনন হওয়া ৯ গ্যাসকূপের ৫টির দৈনিক উৎপাদন ক্ষমতা ১৩০ মিলিয়ন ঘনফুট। বাকিগুলোও দ্রুত উৎপাদনে আনা সম্ভব। এতে সক্ষমতা দাঁড়াবে ২০০ মিলিয়ন ঘনফুটে। কিন্তু স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র, আবাসিক ও শিল্পে চাহিদা ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে ঢাকা অঞ্চলের শিল্পে গ্যাস সংকট প্রকট। এমন বাস্তবতায় পেট্রোবাংলা ভোলার গ্যাস ব্যবহার বাড়াতে বহুমুখী পরিকল্পনা করছে, যার মধ্যে আছে ভোলায় শিল্পায়ন উৎসাহিত করা, এলএনজি আকারে গ্যাস ঢাকায় এনে জাতীয় গ্রিডে দেয়া, ভোলা বরিশাল ঢাকা ও বরিশাল খুলনা পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই, পাশাপাশি চরফ্যাশন এলাকায় 3D সিসমিক জরিপও চালাবে পেট্রোবাংলা। লিকুইফিকেশন, তারপর ট্রান্সপোর্ট, তারপর হলো আবার রিগ্যাসিফিকেশন, যে সিস্টেমটা হাতে নেওয়া হচ্ছে, এটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয় নাই। এখানে একটা অনুসন্ধান কূপ আছে, সেই অনুসন্ধান কূপটা আমরা সবার আগে করছি। সেটার গ্যাস প্রাপ্তির উপরে আমাদের এই গ্যাস পাইপলাইনটা করার ডিসিশনটা নির্ভর করছে। টোটাল গ্যাস যদি আমাদের 2 TCF হয়, তাহলে আমরা এই পাইপলাইনের দিকে আগাবো। পেট্রোবাংলা বলছে এলএনজিতে ভোলার প্রতি ইউনিট গ্যাসের দাম হতে পারে ৫০ টাকা, কিন্তু শিল্প মালিকরা ৪০ টাকার বেশি দিতে আগ্রহী নয়। জ্বালানি সংকট দূর করতে দ্রুত স্থল ও বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন গবেষকরা। সেই সঙ্গে ভোলার গ্যাস গ্রিডে যুক্ত করতে পাইপলাইন স্থাপনেও জোর দিচ্ছেন তারা। আমাদের কাছে মনে হয় যে এলএনজির মতো শর্ট টার্ম উদ্যোগ নিয়ে এটাকে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে না দেখে যদি পাইপলাইন করা যায় এবং তার মাধ্যমে যদি স্বল্প ব্যয়ে গ্যাস ন্যাশনাল গ্রিডে যুক্ত করা যায়, সেটি আমাদের কাছে মনে হয় যে সেটি বেশি গ্রহণযোগ্য হবে। এবং পরবর্তীকালে যদি অন্যান্য গ্যাস কূপ খনন থেকেও যদি গ্যাস পাওয়া যায়, সুতরাং এই পাইপলাইন দিয়ে তখন অন্যান্য জায়গাগুলোকেও সংযুক্ত করার সুযোগ তৈরি হবে। গত সরকার সিএনজি আকারে ঢাকার শিল্পাঞ্চলে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আনার অনুমোদন দিলেও আসছে ৩ মিলিয়ন পর্যন্ত। প্রতি ইউনিটের দাম পড়ছে ৪৭ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রাণঘাতী জেনেটিক রোগ সিস্টিক ফাইব্রোসিসের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করল বেক্সিমকো ফার্মা। মার্কিন প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালস উদ্ভাবিত ট্রিকাফটা এই রোগের চিকিৎসায় একটি যুগান্তকারী ওষুধ। এটি 2026 সালের এপ্রিল থেকে সরবরাহ করা যাবে বলে জানা গেছে। ওষুধটি রোগীর আয়ু ও জীবনমান উল্লেখযোগ্যভাবে বাড়াতে সহায়ক। তবে এই ওষুধের দাম অত্যন্ত বেশি হওয়ায় বিশ্বের খুব বেশি রোগী এর চিকিৎসা খরচ বহন করতে পারে না। বেক্সিমকো ফার্মার উৎপাদিত ট্রিকাফটা এর জেনেরিক কপি ট্রিকো রোগীদের হাতে পৌঁছে দিতে কমিউনিটি পরিচালিত বায়ার্স ক্লাব চালু করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিয়াটেলে অনুষ্ঠিত নর্থ আমেরিকান সিস্টিক ফাইব্রোসিস কনফারেন্সে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে পারেন বলে জানিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিবিসিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, তার রাজনৈতিক যাত্রা এখনও শেষ হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে 2024 সালের নির্বাচনে পরাজয়ের পর এটি তার প্রথম বড় সাক্ষাৎকার। এ সময় 2028 সালের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। কমলা হ্যারিস বলেন, একদিনে হোয়াইট হাউসে একজন নারী প্রেসিডেন্ট থাকবেন, সেই দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তারও রয়েছে। এছাড়া ট্রাম্পের তীব্র সমালোচনা করে কমলা হ্যারিস বলেন, ট্রাম্প বিচার বিভাগ ও সরকারি সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন, ভিন্নমত দমনে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করেছেন। হ্যারিসের দাবি, ট্রাম্পের এই আচরণ যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি সৃষ্টি করেছে। হেমন্তের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে ফুটেছে সপ্তপর্ণী বা ছাতিম। শীতের আগে রাজধানী সেজে উঠেছে ছাতিমের শুভ্রতায়, সৌরভের মৌতাতে। পার্ক এভিনিউতে শুভ্র ছাতিম ছড়াচ্ছে সৌরভের মৌতাত। কংক্রিটের জঙ্গলে প্রকৃতির এমন সৌন্দর্য উপভোগ করে মুগ্ধ নগরবাসী। বিকেলের নরম রোদ, ছোট হয়ে আসা দিন, কাশবনের বিবর্ণ রং বলে দিচ্ছে শরতের বিদায়। প্রকৃতিতে এখন শীতের আবাহন, তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বরাগ। প্রকৃতিতে হেমন্তের আগমনী বার্তা দেয় সপ্তপর্ণী বা ছাতিম। তীব্র সৌরভে মাতোয়ারা করে রাখে চারপাশ। ছাতিম গাছ উঁচু হওয়ায় এর ঘ্রাণও অনেক দূরে ছড়ায়। ছাতিম যেন হেমন্তেরই ঘ্রাণ, রুক্ষ হেমন্তের যতটুকু পেলবতা তা যেন ছাতিমেরই দান। গ্রাম বাংলায় একসময় প্রচুর এ গাছ দেখা গেলেও অবাধে নিধনে কমেছে এর সংখ্যা। চীনের গুয়াংজু ও বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ছাতিমের আদি বাসভূমি। আমাদের ভবিষ্যৎ যে প্ল্যান্টেশন প্রোগ্রামে এই গাছটা রাখা উচিত, বিশেষ করে আমাদের বিনোদন এরিয়াগুলো। ঢাকা শহরে তো এমনি বৃক্ষের অভাব, সেক্ষেত্রে আমরা যদি আমাদের বিনোদন কেন্দ্রগুলোতে, আমাদের পার্কগুলো, আমাদের বোটানিক্যাল গার্ডেনগুলোতে যদি সারি করে টানা 100 গাছ রোপণ করা যেত, সেগুলো এই সময় যখন ফুটত তখন দেশের মানুষও এটা এনজয় করার সুযোগ পেত এবং বিদেশি পর্যটকও এখানে আকৃষ্ট হতো। প্রকৃতি যখন কিছুটা ফুলশূন্য হয়ে পড়ে তখনই ফোটে ছাতিম। রাজধানীর মিরপুর জাতীয় উদ্যান, রমনা পার্ক, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, তেজগাঁও এলাকায় শোভা বাড়াচ্ছে সপ্তপর্ণী ছাতিম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।